নমস্কার বন্ধুরা, ইটস লাভ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে হলো চৈত্র সংক্রান্তি, কালকেই পয়লা বৈশাখ। অনেক বাঙালিদের ঘরে আজকের দিনে কিন্তু এই গিমা শাক রান্না হয়। এই গিমা শাক খাওয়াটা তাদের কিন্তু নিয়ম। তাদের মধ্যে আমরাও একজন সেই বাঙালি যাদের বাড়িতে চৈত্র সংক্রান্তির দিন অবশ্যই গিমা শাক রান্না হয়। চলুন তাহলে আজকে আপনাদেরকে দেখাই কিভাবে আমি এই গিমা শাক ভাজা রান্না করেছি, সঙ্গে কি করে গিমা শাক পরিষ্কার করেছি এবং কেটেছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। গিমা শাকের মধ্যে প্রচুর পরিমাণ কিন্তু চুল থাকে এবং প্রচুর পরিমাণ মাটি থাকে, তো সেই কারণেই গিমা শাকগুলোকে একটা একটা করে বেছে নেওয়া খুবই জরুরি। এখানে আমি কিছুটা পরিমাণ শাক বেছে রেখেছি এবং কিছুটা আপনাদেরকে দেখাবো। শাকগুলোর মাথার দিকের যে ডাঁটিগুলো আছে সেগুলো কিন্তু কচি থাকে, সেগুলো সমেতই আপনারা ছিঁড়তে পারেন। আর যতটা গোড়ার দিকে যাবেন তত কিন্তু যে কাণ্ডটা বা ডাঁটিগুলো সেগুলো শক্ত হয়ে যাবে, সেইগুলো কিন্তু আপনারা তখন দেবেন না। হাত দিয়ে ভাঙলেই দেখবেন যে ডগার দিকের যে কাণ্ডগুলো রয়েছে সেগুলো সহজেই ভেঙে যাচ্ছে এবং সেগুলো কচি, সেই জন্য আপনারা একটুখানি বুঝে দেবেন। যদি সহজেই ভেঙে যায় তাহলে সেগুলো আপনারা শাকে ব্যবহার করতে পারেন, আর যদি না ভাঙে তাহলে কিন্তু সেটা আপনারা ব্যবহার করবেন না। শাকগুলোকে বাছা হয়ে গেলে খুব ভালো করে 2-3 বার জলে ধুয়ে নিতে হবে। এক্ষেত্রে হাতে কিন্তু যখন ধোবেন তখন চুল পড়তে পারে, সেগুলোকে ফেলে দেবেন। এবং শাকগুলো যখন ধোবেন তখন কিন্তু একদম বাটির মধ্যে উল্টে দেবেন না স্ট্রেনারে জলটা, বাটির থেকে শাকগুলোকে এভাবে ছেঁকে ছেঁকে তুলবেন, তাহলে দেখবেন বাটির নিচে কাদা এবং ময়লাগুলো পড়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার স্ট্রেনারে একটু জল ঝরাতে রেখে দিলাম। শাক ভাজা করতে আর যা যা লাগবে সেগুলো দেখাচ্ছি। কিছুটা পরিমাণ বেগুন কেটে নিয়েছি ডুমো ডুমো করে, আর কেটে নিয়েছি কিছুটা পরিমাণ ছোট ছোট করে আলু, আর নিয়েছি এখানে 4খানা পরিমাণ বড়ি, এটা আপনারা যতটুকু পরিমাণ মনে করবেন নেবেন, আর 7-8টা কাঁচা লঙ্কা। এবার আমরা কড়াইতে সর্ষের তেল গরম করতে দেব। এই সর্ষের তেলটা যতটা দিচ্ছি তার মধ্যে কিন্তু ভাজাগুলো আমরা কমপ্লিট করে নেব। সবার ফার্স্টে আমরা এখানে যে 4টে বড়ি নিয়েছিলাম সেই বড়ি 4টেকে ভেজে নিচ্ছি। বড়িগুলোকে একটু হালকা লাল লাল করে কিন্তু আমরা ভেজে নিয়ে তুলে রেখে দেব। দেখতেই পাচ্ছেন বড়ির রঙগুলো কীরকম করে আমি ভেজে তুলেছি। এবার ওই তেলের মধ্যেই ছোট করে কেটে রাখা যে আলুগুলো রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে ভেজে নিলাম। আলুগুলো যখন ভাজবো সবার প্রথমেই কিন্তু নুন বা হলুদ দেব না। কিছুটা সময় আলুগুলোকে একটুখানি ভেজে নিয়ে তার মধ্যে আমরা সামান্য পরিমাণ নুন এবং স্বাদ অনুযায়ী হালকা একটু হলুদ আমরা দেব। খুব বেশি কিন্তু হলুদের প্রয়োজন নেই। আলুগুলো হালকা সোনালি করে ভেজে আমরা আলাদা একটা পাত্রে তুলে রেখে দেব। দেখতেই পাচ্ছেন আমি এখানে হালকা সোনালি করে আলুগুলো ভেজেছি। এবার আলুগুলোকে আলাদা একটা পাত্রে তুলে রেখে দেব। আলুগুলো তুলে রাখার পর যেটুকু পরিমাণ তেল বেঁচে থাকবে তার মধ্যেই যে টুকরো করে রাখা বেগুনগুলো আমি কেটেছিলাম সেই বেগুনগুলো দিয়ে দেব। আর কিন্তু এক্সট্রা এখন আমরা তেলের ব্যবহার করব না, কারণ সমস্ত তেলটাই কিন্তু বেগুনে টেনে নেবে। এবার আমরা বেগুনগুলোকে ভাজবো। বেগুন যখন ভাজবো সবার ফার্স্টেই কিন্তু এর মধ্যে আমরা বেগুনে নুন দেব না, কারণ তাহলে কিন্তু বেগুন থেকে জল ছেড়ে দেবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ। বেগুন ভাজার সময় কিন্তু আমি নুনের ব্যবহারটা করিনি, কারণ তেলের মধ্যেই সামান্য পরিমাণ কিন্তু আলু ভাজার নুনগুলো ছিল। বেগুনগুলো হালকা লাল করে ভেজে আমরা তুলে রেখে দেব। দেখতেই পাচ্ছেন বেগুন ভাজার পর কড়াইতে কিন্তু একটু তেল নেই, কারণ সমস্ত তেলটাই কিন্তু বেগুনের মধ্যে অ্যাবজর্ব করে নিয়েছে। এবার আমরা এই ভাজা বেগুনগুলোকে আলাদা একটা পাত্রে সরিয়ে রেখে দেব। যেহেতু কড়াইতে তেল নেই সেই জন্য সামান্য একটু তেল দিলাম শাক ভাজার জন্য। আপনাদের যদি কড়াইতে তেল থাকে বেগুন ভাজার পর সেটা দিয়েই কিন্তু আপনারা রান্নাটা করে নেবেন। তেল গরম হয়ে আসলেই আমরা জল ঝরানো শাকগুলো দিয়ে দেব। খেয়াল করবেন শাকগুলো যেন জল ঝরানো থাকে, নয়তো শাকের থেকে প্রচুর পরিমাণ জল বেরোবে। শাকগুলোকে এদিক ওদিক করে ভালো করে আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মাঝখানটা ফাঁকা রেখে দেব। তাতে কী হবে বলুন তো, শাকের জলটা মাঝখানে এসে শুষে যাবে। আর মাঝখানে আমরা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে আমরা একটু নাড়াচাড়া করব।
যেহেতু আমি জল ঝরিয়েছি সেজন্য খুব বেশি পরিমাণ কিন্তু জল আমার বেরোয়নি। মিনিট 3-4 লো ফ্লেমে নাড়ালেই কিন্তু শাক ভাজাটা সম্পূর্ণ রেডি হয়ে যায় এবং শাক ভাজতে খুব কিন্তু বেশি সময় লাগে না। আমরা লঙ্কাগুলোকে একটু ফাটিয়ে নিয়েছিলাম ঝালের জন্য। এবার আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং সামান্য একটু হলুদ। অনেকেই মনে করেন শাকে হলুদ ছাড়া শাক খাওয়া উচিত না, সেই জন্যই কিন্তু আমরা হলুদের ব্যবহারটা করলাম। এবার দিয়ে দিচ্ছি একটু চিনি। গিমা শাক যেহেতু একটু তেতো, তো সেই হিসাবে কিন্তু চিনিটা একটু সামান্য বেশি দেবেন অন্যান্য শাকের তুলনায়। সমস্ত মশলাগুলোকে আমরা শাকের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবং লঙ্কাগুলোকেও কিন্তু একটু ফাটিয়ে দিচ্ছি যাতে শাকটা ঝাল হয়। এবার আমরা ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সবার প্রথমে আমরা আলুগুলো দিয়ে দিলাম, বেগুন কিন্তু পরে দেব। আলুগুলো দিয়ে শাকের সঙ্গে আলুগুলোকে 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করলাম। তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। বেগুন দিয়ে কিন্তু খুব বেশি ঘেটে নাড়াচাড়া করবেন না, হালকা হাতে একটু নাড়াবেন, নয়তো কিন্তু বেগুনগুলো সম্পূর্ণ ঘেটে যাবে। বেগুন দেওয়া হয়ে গেছে। হালকা 1 মিনিট পর আমরা যে বড়িগুলো রেখেছিলাম সেগুলো হাতের সাহায্যে একটু ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু এপিট ওপিট করে নিলেই তৈরি হয়ে গেল আমাদের গিমা শাক ভাজা। চৈত্র সংক্রান্তির দিন আমরা এই গিমা শাক খেয়ে থাকি। এছাড়াও কিন্তু সারা বছরই এই গিমা শাক বাজারে পাওয়া যায় এবং আপনারা অবশ্যই কিন্তু খেতে পারেন। এই শাক একটু তিতো ধরনের হয়, অনেকে নিম পাতার পরিবর্তে কিন্তু এই গিমা শাক খেতেও পছন্দ করেন। আজকের এই গিমা শাক ভাজার রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক করে, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ। Audio Jungle.